আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাদের এলাকার এক ভাইয়ের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা। ঘটনাটি তার জন্মের আগে থেকেই তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা বিস্তারিতভাবে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। সেই ভাইটিকে সেই পরীটি তাদের দেশে নিয়ে গিয়েছিল এবং কিভাবে গিয়েছিল সেটা অবশ্যই জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে যশোর থেকে আমাদের কাছে একটি ঘটনা এসেছে। ঘটনাটি ছিল খুবই অদ্ভুত এবং এরকম ঘটনা এর আগে আমাদের চ্যানেলে কখনো আসেনি। তাহলে চলুন আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম রাজীব। আমার এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব ঘটনা, যেটা সাক্ষী কিনা আমি নিজেও ছিলাম। সেজন্য ঘটনাটি আপনার কাছে লিখে পাঠালাম। ঘটনার সূত্রপাত হচ্ছে যখন সেই ভাই, আমি তার মতো করেই বলছি যেভাবে সে পাঠিয়েছে, আমি তার এলাকার একজন প্রতিবেশী, মানে তার গাড়ির পেছনেই আমার বাড়ি। তো ঘটনাটি যখন ঘটে, যখন আমার ওই ভাই তার মায়ের পেটে ছিল, একদিন তার মা কোনো একটা জায়গা থেকে অনুষ্ঠান খেয়ে বাড়িতে ফিরছিলেন। ঘটনাটি 1996 বা এর আগের সময়কার ঘটনা। তখনকার সময়ে গ্রাম অঞ্চলে তেমন বিদ্যুৎ বা রাত্রেবেলা গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। আর আমাদের গ্রামটা ছিল অনেক অনুন্নত এবং অন্যরকম একটা অজপাড়া গায়ে। ঘটনাটি সেই কাকির সঙ্গে ঘটে। কাকি যখন কাকার সঙ্গে ভ্যানে করে সেই ডিলার রাস্তা ধরে আসছিল, আমাদের ওইখানে একটা রাস্তা আছে, ডিলার রাস্তা। রাস্তাটা একটু ভয়ঙ্কর এবং রাত্রেবেলা অনেকেই ওই রাস্তাটা এড়িয়ে চলে। তবে এখনও সেই রাস্তায় কোনো সমস্যা নেই। ডিলার সেই রাস্তা ধরে আমার কাকি আসছিলেন এবং আমার সেই ভাই, তখন তার বয়স প্রায় 6 থেকে 7 মাস পেটে আর কি, এবং আর 2-3 মাস পরে হয়তো সে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। তখন আচমকা আমাদের সেই ভ্যানটি থেমে যায় আর কি। থেমে যাওয়ার পরে আমার সেই মা যে ছিল, আমি তার মতো করেই বলছি, ছেলেটা যেভাবে করে পাঠিয়েছে, আমাদের ভ্যানটা তখন আসতে শুরু করলো। তখন পর্যন্ত আমার জন্ম হয়নি। আচমকা ভ্যান থেমে গেল। কোনো একটা শক্তি সেই ভ্যানটাকে থামিয়ে রেখেছে। ভ্যানওয়ালা সঙ্গে সঙ্গে কোনো কিছুর একটা আঁচ পেয়ে সেখান থেকে দৌড় দিল। আমার মা সেখানে তখন ভ্যানের উপর বসেছিলেন। আচমকা ভ্যান থামতেই মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তখন আমি আমার মায়ের পেটে। আমার আব্বা তখন নেমে পড়ল। এই জায়গাটায় রাত্রেবেলা সাধারণত কেউ আসতে চায় না, এই ভ্যানওয়ালাও আসতে চায়নি। তবে খুব কষ্ট করে তাকে অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে এদিক দিয়ে আনা হয়েছে। ভ্যানওয়ালা তো ভ্যান ছেড়ে পালিয়ে গিয়েছে। আমার আব্বা পাশে বসে বলছে কি যে, কি হয়েছে তোমার, বেশি ব্যথা করছে? ঠিক তখনই আমার আব্বা খেয়াল করলো ওই বাঁশ বাগানে, মানে খুব ঘন জায়গা ছিল এবং আশপাশে কোনো বাড়ি ঘর ছিল না, সেখান থেকে আচমকা একটা রশ্মি নিচের দিকে নেমে আসলো এবং সেটা ছিল একটা আলোক রশ্মি। সেই আলোক রশ্মিটা আচমকা আমার মায়ের পেটের দিকে তাকালো এবং সেটা একটা মানুষের অবয়ব হলো, কিন্তু সেই মানুষটাকে দেখা যাচ্ছে না, একদম আবছা আবছা। অতিরিক্ত আলো থাকার কারণে তার দিকে তাকানো যাচ্ছে না। মানুষটা কি নাকি অন্য কোনো কিছু সেটা বোঝা গেল না। তবে সেই মানুষটি বলল যে, তোমার স্ত্রীর পেটে যে সন্তান রয়েছে, এটি একটি পুত্র সন্তান এবং এই পুত্র সন্তান আমার প্রয়োজন। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন আমি তাকে নিয়ে যাব। যদি এই শর্তে তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদেরকে মারব না এবং তোমাদেরকে এখান থেকে যেতে দিব। তখন আমার মা বলে কি যে, না, আমি আমার সন্তান কাউকে দিব না। আর আমি অনেক দিন ধরে একটা ছেলে সন্তানের আশাই করছিলাম। আমার মা মূলত একটা ছেলে সন্তানের আশাই করছিল, কারণ আমার 3 বোন ছিল এর আগে। যখন তিনি শুনতে পেলেন যে তার একটা পুত্র সন্তান, তখন তিনি বেশ খুশি হয়ে গেলেন। কিন্তু সেই জিনিসটা আমার মাকে বলল, যদি তোরা ওই পুত্র সন্তানটাকে আমাকে না দিয়ে দিস তাহলে 3 জনই তোরা এখন মারা পড়বি, আর ওই পেটের সন্তান সহ তোরকে মেরে ফেলবো, না হলে পেটের সন্তানটাকে আমি পেটেই মেরে ফেলবো, কখনো ভূমিষ্ঠ হবে না। আমার মা তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো যে তুমি নিয়ে যাবা, অন্ততপক্ষে 20 বছর বয়স পর্যন্ত তো আমার ছেলে আমার কাছে থাকবে। তখন ওই জিনিসটা বললো কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, তবে খবরদার ধোকা দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু বিষয়টা হিতে বিপরীত হবে। তখন আমার আব্বা এবং আম্মা সেখান থেকে বেঁচে চলে আসে। এরপরে 2.5 মাস পরে আমার জন্ম হয়। যেদিন হয়েছিল সেদিন যখন আমার মা আমাকে নিয়ে একা ঘরে শুয়েছিল,
আচমকা একটা আলো আমার মায়ের সামনে উপস্থিত হলো এবং সেই আলো থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। সত্যি সত্যি সেই জিনিসটাকে আলোর মধ্যে দেখা যাচ্ছিল না এবং সেই মেয়েটা আমার মাকে বলল, তোমার পুত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। আমি ঠিক 20 বছর পর ওকে নিতে আসবো, মাঝে মধ্যে আসবো, তবে তোমরা কেউ টের পাবে না, শুধুমাত্র ওর কাছে আসবো আমি। তাই বলে সে ওখান থেকে তখন গায়েব হয়ে যায়। আমার মা তখন চিৎকার দিয়ে ওঠে। আমি হয়েছিলাম আমার নানা বাড়িতে। নানা বাড়ির সকলে দৌড়ে এসে বলে কি যে, কিরে কি হয়েছে, চিৎকার করছিস কিসের জন্য? আমার মা তখন ওদিকে আঙ্গুল দিয়ে দেখায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার মা ব্যতীত ওই জিনিসটাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। আমার নানা তখন বুঝতে পারে যে এ নিশ্চয়ই কোনো জিনের আচর হয়েছে তার মেয়ের উপরে। তখন থেকেই আমার মা একটা তান্ত্রিক বা ফকির বাড়ি যেটাকে বলে, সেই ফকিরের কথা বলে, যে সেই ফকির বাড়ি থেকে হচ্ছে গিয়ে সে দেখাতে যেত নিয়মিতই। আমি যখন আস্তে আস্তে করে একটু একটু বড় হলাম, তখন দেখতাম যে ম্যাক্সিমাম টাইমই আমাকে ওই ফকির বাড়ি নিয়ে যেত, কিছুদিন পরপরই ফকির বাড়ি নিয়ে যেত। বয়স যখন 4 বছর হলো, তখন আমি বুঝতে শিখেছি বেশ খানিকটা। আমার হাতে পায়ে সমস্ত জায়গায় শুধুমাত্র তাবিজ, আর তাবিজ দিয়ে ঘেরা থাকতো। আমি মাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা মা, এরকম প্রতিদিন ফকির বাড়ি যাও কিসের জন্য? কিছুদিন পরপরই ফকির বাড়ি যাও, আর এটা ওটা আমার হাতে বাঁধো, এগুলো আমার ভালো লাগে না। স্কুলের সবাই আমাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলে। মা তখন বলেছিল যে উল্টাপাল্টা কি কথা বলে? তোকে যদি থাকতে হয় এবং রাখতে হয়, এই জিনিসটা পরেই তোকে থাকতে হবে। আর হ্যাঁ, কেউ যদি তোর কাছে আসে, এসে যদি বলে যে চলো আমার সঙ্গে চলো, তোমাকে আমি অনেক কিছু খেতে দিব, অনেক জায়গায় নিয়ে যাব, খবরদার যাবি না, কিন্তু আমার কাছে এসে আগে বলবি। এই কথা মা আমাকে সবসময় বলতো। এমনকি ঘুমাতে যাওয়ার সময় মামাকে এরকম ভয় দেখিয়ে তারপর ঘুম পাড়াতো যে তোকে কেউ এসে নিয়ে যাবে, তুই কিন্তু কারোর ডাক শুনে যাবি না, ঠিক আছে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে করে আমি বড় হতে লাগলাম। ছোটবেলা থেকে একটা জিনিসই আমি সবসময় দেখে এসেছি, যে আমার মা আমাকে কয়েক সপ্তাহ পরপরই ফকির বাড়ি নিয়ে যেত, এবং সেই ফকিরটা ছিল আমাদের দূর সম্পর্কের কোনো এক আত্মীয়, নানার কোনো এক আত্মীয় সম্ভবত। তিনি একটা মহিলা ছিলেন, এবং কিছুদিন পর জানতে পারলাম যে তিনি জিন ফকির এইসব জিনিস নিয়ে কাজ করতেন। কারণ আমাদের এলাকার আশেপাশের সব ছেলেপুলে এগুলো নিয়ে বলাবলি করতো। আর আমার ঘাড়ে যে জিন ছিল, সেটা অনেকেই বলতো যে আমার ঘাড়ে জিন আছে। তো আমি আসলে জিন জিনিসটা তখন বুঝতাম না যে জিন জিনিসটা কি, এবং আমার ঘাড়ে ভর করেছে বা কীভাবে ঘাড়ের উপর ভর করে, ও ঠিকই বসে থাকে, এরকম বোকা বোকা প্রশ্ন করে বলতাম। তো তখন তারা বলতো কি যে যখন বড় হবি তখন বুঝতে পারবি, তোর সাথে নাকি একটা জিন পরি আছে। তো আমি আসলে তখন বুঝতাম না। ম্যাক্সিমাম টাইমেই আমি দেখতাম আমার নানা বাড়ি থাকতাম, এবং নানা বাড়ির পাশেই সেই ফকির বাড়িটা ছিল, সেখানে নিয়ে যেত। আমার এখনও দিব্যি মনে আছে যে আমরা যখন সেই ফকির বাড়ি যেতাম, তখন হচ্ছে কি ভ্যানে করে যেতাম। তো ভ্যানের মাঝখানে আমি বসতাম, সামনে আব্বা বসতো, এই পাশে নানা বসতো, পিছনে মা বসতো, মায়ের আর হচ্ছে কি পাশে কোনো সময় খালা থাকতো বা নানি থাকতো, আমি একদম মাঝখানে বসতাম। তো সবার মাঝখানে বসে আমি আকাশের তারা দেখতে যেতাম বা চাঁদ দেখতে যেতাম। তো এরকম করেই হচ্ছে কি আমার শৈশবের যে সময়গুলো, সেই সময়গুলো কেটেছে। তো আমাদের এখানে এক হুজুর ছিল, বললো কি যে তোমার ছেলের উপর কালো ছায়ার যে প্রভাব আছে সেটাও তিনি বললেন, এবং আমাকে দোয়া দরুদ পড়তেন নিয়মিত প্রায়। আমি আব্বার সঙ্গে যখন মসজিদে যেতাম, তখন আব্বা আমার হচ্ছে গিয়ে দোয়া দরুদ পড়ে দিত আর কি হুজুর, এবং ম্যাক্সিমাম টাইমে আমার হাতে তাবিজ তুবিজ এইসব জিনিস পড়া থাকতো। তো যাই হোক, এরকম করে মোটামুটি কাদার সময় হচ্ছে কি কেটে যেতে থাকে। আমি তো ছোটোবেলা থেকে এগুলো শুনে আসছি যে আমার সঙ্গে জিন পড়ি আছে, বা যেভাবেই হোক আমাকে এই জন্যই তাবিজ পড়তে হয়, এবং যে কোনো সময় আমাকে নিয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো মূলত আমি শুনতাম। তো যাই হোক, এরকম করে আমার শৈশবের সময়গুলো একটু একটু করে কাটতে থাকে, এবং মূলত হচ্ছে গিয়ে এরকম ভয়ে ভয়ে আমাকে কাটাতে হতো। আমার মা সবসময় নিষেধ করতো যে কেউ কিছু দিলে খাবি না, কোথাও যাবি না কারোর সঙ্গে। তো এরকম করতে করতে আমার বয়স তখন 13 বছর হলো, আমি 14 বছরে পা দিলাম। তো যত বড় হচ্ছিলাম তত আমার মায়ের হচ্ছে আমার প্রতি একটা অন্যরকম বাড়তেছিল আর কি, আমার প্রতি একটা ভয় কাজ করতেছিল, আমাকে সবসময় আগলে রাখতো, দূরে কোথাও যেতে দিত না। আমার বন্ধুরা সবসময় দূরে দূরে ঘুরতে যেত, কিন্তু আমাকে কোথাও কখনো যেতে দিত না, বলতো তোর কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি নিয়ে যেতেও দিত, তাও আমার সঙ্গে সে যেত। সেদিনকার ঘটনা আমার স্পষ্ট মনে আছে। আমি তখন ক্লাস 6 বা 7 পড়ি, আমার এতটুকু মনে আছে, 6 বা 7 এই টাইমে। তো আমি হচ্ছে কি স্কুল থেকে ফিরছিলাম। তো স্কুল থেকে ফেরার পথে আচমকা আমাকে গাছের আড়াল থেকে কেউ একজন ডাক দিল। ডাক দিয়ে বললো কি যে রহমান, এদিকে আসো। তো আমি বললাম কি যে কে আমাকে ডাক দিচ্ছে? তো তখন খেয়াল করলাম যে একটা মেয়ে
তার চেহারা দেখা যাচ্ছে না, তার মুখে নাকাব পরা। ওই সর্বপ্রথম আমি সেই মেয়েটাকে দেখি, কিন্তু তার চোখ দুটো একদম সম্পূর্ণ নীল বর্ণের, মানে সম্পূর্ণ নীল বলতে একদম নীল বর্ণের, এবং চোখ দুটো অনেক সুন্দর, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, হিজাব জাতীয় কোনো কিছু একটা পরা। এবং সে হচ্ছে আমাকে ডাক দিল। তো আমার নাম হচ্ছে রহমত। তো আমি তখন গেলাম সেখানে। তো সে আমাকে বললো, রহমত তুমি কেমন আছো? তো আমি বললাম, ভালো আছি, আমি কি আপনাকে চিনি? তো সেই মেয়েটি বললো কি যে, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে সেই ছোটোবেলা থেকে চিনি, আমি তোমার খুব পরিচিত। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি কি এই গ্রামেরই? তো সে বললো কি যে না। তো রহমত আমাকে বললো কি যে, রহমত তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। মেয়েটার চোখে কেমন যেন এক মায়া ছিল, তার চোখের দিকে তাকিয়ে থাকলে শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তারপর আমি হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসলাম। তো উনি ওইখান থেকে চলে গেল ওইদিকে, আমাকে বললো ভালো আছে কিনা এটা তুমি জিজ্ঞেস করে চলে গেল, এবং বললো পরে তোমার সঙ্গে দেখা করব। তাই বলে সে হচ্ছে গিয়ে চলে গেল। তো ওই দিন থেকে মূলত হচ্ছে আমার সঙ্গে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, যা কিনা আমি আসলে টের পেতে শুরু করি। তো তখন আমি হচ্ছে আমার নানার সঙ্গে ঘুমাতাম। আমার নানা বাড়িতেই ম্যাক্সিমাম টাইম থাকতাম আমরা। তো নানা বাড়িতে থাকতাম সেহেতু নানার সঙ্গেই ঘুমাতাম ম্যাক্সিমাম টাইম। আর যদি আমাদের বাড়িতে থাকতাম তাহলে আমার বড় বোন ছিল, সেই বড় বোনের সঙ্গে ঘুমাতাম। তো ওই দিন হচ্ছে আমি নানা বাড়িতে ছিলাম, এবং নানা বাড়িতে নানার সঙ্গে যখন ঘুমিয়ে আছি, আমার নানি মারা গিয়েছিল এর মাঝখানে, তো নানার সঙ্গেই ঘুমানো হতো। তো যখন ঘুমিয়ে আছি, তো সময়টা ছিল সে শীতকাল। তো যেহেতু বলেছি যে আমার সঠিক মনে নেই যে ক্লাস 6 নাকি 7 পড়তাম, তবে শীতকাল সময় ছিল। তো আমি তখন ঘুমিয়ে আছি, আচমকা রাত্রের 1-1:30 বাজে আমার ঘুম ভেঙে যায়, এবং আমি খেয়াল করি যে আমার যে উপরের যে কম্বল ছিল সেই কম্বলটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি কম্বলটা তখন আবার ভালো মতো গায়ে জড়িয়ে ফেলি। তো ওই সময়ে আমার নাকে একটা সুঘ্রাণ আসতে শুরু করে, এবং সেই সুঘ্রাণটা ছিল অপূর্ব কোনো ফুলের সুঘ্রাণ, যা কিনা আমার নাকে ভেসে আসে। তো আমি যখন শুয়েছিলাম তখন সুঘ্রাণটা তীব্রভাবে আমার আশেপাশে দিয়ে মনে হচ্ছিল যে কেউ নড়াচড়া করছে, বা বাতাসে ঘ্রাণটা নড়াচড়া করছে। তো আমার তখন ঘুম আসছিল না, দু চোখের পাতা এক করতে পারছিলাম না। তো তখনই ঠিক আমার কানে ভেসে আসলো, রহমত তুমি কি ঘুমিয়ে পড়েছ? এটা শুনে আমার বুকের ভিতর ধড়পড় করতে শুরু করলো। তো আমি আসলে কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমার সঙ্গে কেউ কথা বলছে। ঠিক তখন আমি খেয়াল করলাম আমার সামনের যে সাইডটা সেটা একদম আলোকিত হয়ে গেল, এবং সম্পূর্ণরূপে আলোকিত, এবং সেই আলোটা আমার চোখে যখন এসে পড়লো আমি কিঞ্চিত ভয় পেলাম। তারপর দেখলাম কি যে সেই আলোটা আস্তে আস্তে করে সেই মেয়েটাই রূপান্তর হয়ে যাচ্ছে, এবং সেই মেয়েটা তখন তো দুপুরবেলা যখন দেখেছি তখন তার মুখে নাকাব পরা ছিল, কিন্তু এখন তার মুখে কোনো নাকাব নেই, এবং তার চেহারাটা এত সুন্দর এবং এত মায়াবী, আমি জানি না কেন ওই বয়সে তাকে দেখে আমার অন্যরকম অনুভূতি হচ্ছিল মনের মধ্যে, এবং তার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল, কেন জানি না সেটা। তো আমি তখন উঠে বসে বললাম কি যে আমি ভালো আছি, তুমি ভালো আছো? তো সে তখন বললো, হ্যাঁ ভালো আছি, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, তুমি এখন কি করছো? তাই বললাম, আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুম আসছে না। তো ওই টাইমে আমি হচ্ছে গিয়ে মেয়েটার সঙ্গে গল্প করতে লাগলাম। তো তখন নানা উঠে বললো কি যে, কি রে তুই উঠে বসে আছিস কিসের জন্য, আর কার সঙ্গে কথা বলতেছিস? তো আমি বললাম, না 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 কিছু না। তো নানা তখন বললো, ঘুমা। তো নানা আসলে কিছু বুঝতে পারেনি, হয়তো অনেক বছর আগেরকার ঘটনা, যেটা কিনা নানা হয়তো অনেকটা ভুলে গিয়েছে যে আমার ঘাড়ে কোনো জিন আছে বা কোনো পরি আছে, এই বিষয় সম্পর্কে নানা হয়তো বুঝতে পারেনি প্রথম দিকে। তো আমি তখন ঘুমিয়ে পড়লাম। যাই হোক, ওই দিনকে আমার সঙ্গে আর কিছু ঘটলো না, ওই দিনকে আমি তো ঘুমিয়ে পড়লাম, মেয়েটি আমার চোখের সামনে থেকে চলে গেল, এবং আমি মেয়েটির প্রতি একটা অন্যরকম আকর্ষণ বোধ করছিলাম, কারণ সে ছিল সুন্দরী, এবং ওই সময়টা কিন্তু আমার বয়স সন্ধিকাল, প্রেমে পড়ার বয়স, 14-15 বছর কিন্তু প্রেমে পড়ার বয়স আমার। আর এরকম একটা সুন্দরী মেয়ে যে কিনা আমাকে দেখা দিয়েছে, আর আমার স্কুলের অনেক ছেলেরাই হচ্ছে গিয়ে তখন এইসব বিষয়ের সঙ্গে একটু জড়িত ছিল, মানে প্রেম করতো। তো সেই হিসাবে আমার তখন এই জিনিসটার প্রতি একটা ঝোঁক বাড়তে শুরু করলো। তো ওই দিন পরের দিন চলে গেল, ঘুম থেকে উঠে তো আমি স্বাভাবিকভাবে সারাদিন কাটালাম। তো সন্ধ্যার দিকে আমি যখন আমাদের রান্নাঘরটা যেখানে ছিল সেই রান্নাঘরের পাশ দিয়ে তাকালে একদম পুরো শুনশান ভিটা দেখা যায়, মানে শুধু গাছপালা আর কি, এবং এই গাছপালার পরে হচ্ছে মাঠ। তো আমি তখন খেয়াল করলাম সেই আলোটা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতেছে। তো মা তখন রান্না করতেছে, তো সেই আলোটা আমাকে ইশারা দিয়ে ডাকলো, এবং আমি দেখতেছি যে সেই মেয়েটা আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। আমাকে ডাকার পরে আমি এই পাশ থেকে সরে আমি সেই বাগানের ভিতর যেতে শুরু করলাম। তো মেয়েটা আমাকে বাগানের ভিতর নিয়ে গেল অনেকটা, নিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে যে তোমার জন্য আমি কিছু নিয়ে আসছি, এই দেখো সুন্দর ভালো জিনিস না? আমি খুলে দেখলাম আঙ্গুর জাতীয় কিছু ফল এবং কিছু মিষ্টান্ন, সেটা সন্দেশ জাতীয় কিছু মিষ্টান্ন আমাকে দিল খেতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাকে আম্মা ছোটোবেলায় বলতো যে কোনো কিছু না খেতে না, বা কোনো কিছু না দিলে খেতে না। তো
তবে ইনি যখন দিচ্ছিল আমার কেন যেন মনে হচ্ছিল যে এটা আমার খাওয়া উচিত বা এটা আমার খেতে খুব ভালো লাগছে। উনি আমাকে যতভাবেই মানে মেয়েটা আমাকে যাই দিচ্ছিল সেটা আমার কাছে অন্যরকম লাগছিল, ভালো লাগছিল খেতে। তবে সেই জিনিসটা সেখানে খেলাম। খাওয়ার পর থেকেই আমার মধ্যে একটা অন্যরকম তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো মেয়েটার প্রতি। তো এরকম করে আমার সময় কাটছিল। সে প্রায় দিনই আমাকে দেখা দিত, বিশেষ করে রাত্রেবেলা আমার সঙ্গে এরকমভাবে আসতো এবং গল্প করতো এবং আমাকে নানান ধরনের জিনিস দিয়ে যেত। তো বেশ কয়েকটা জিনিস আমাকে দিয়ে গিয়েছে, আমি টেবিলের উপর খুব যত্ন করে সাজিয়ে রেখেছিলাম সেই জিনিসগুলো। তো এরকম করে প্রায় মাসখানিকের মতো কাটলো এবং মেয়েটি আমাকে প্রায় দিনই দেখা দিত। প্রত্যেক দিন আসতো না, 3-4 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আসতো। এসে আমাকে দেখা দিত, নানান ধরনের গল্প বলতো আমাকে। বিশেষ করে রাত্রেবেলা আসলে আমার পাশে বসে গল্প করতো। তো একদিন রাত্রেবেলা আমি হচ্ছে গিয়ে শুয়ে আছি আমার ঘরে। তো নানা হচ্ছে কি ওই দিন টের পেয়ে গেছে যে আমি কারোর সঙ্গে কথা বলতেছি। তো নানা তখন উঠে গেছে, উঠে তখন বলে কি যে কি তুই কার সাথে কথা বলতেছিস? তা বললাম ওই যে ওইখানে দাঁড়ায় আছে, ওর সঙ্গে কথা বলতেছি। তো নানা আর বুঝতে বাকি রইল না যে সেই পরীটা হচ্ছে গিয়ে আসছে আমার কাছে আর কি, যেটা কিনা ওই পরীটা বলছিল যে ছেলেটা যখন সাবালক হবে তখন মাঝে মধ্যে ওর কাছে আসবে এবং ওর সঙ্গে গল্প করবে, তারপর যখন পুরোপুরি প্রাপ্তবয়স্ক হবে তখন ওকে নিয়ে যাবো। তো নানা যখন বুঝতে পারে তখন নানা হাওয়া করে চিৎকার চেঁচামেচি শুরু করে। আমার আব্বাও তখন এখানে ছিল। আমরা ম্যাক্সিমাম টাইম নানি বাড়ি থাকতাম এবং নানি বাড়ি এবং আমাদের বাড়ির ডিস্টেন্স খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। তো নানি বাড়িতে বেশিরভাগ সময় থাকা হতো। তো ওই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে আমার আম্মা ছুটে আসে, তারপর আমার অন্য ঘরে আমার বোনেরা ছিল, সকলে ছুটে আসে। তো ছুটে আসার পরে তখন আসলে বুঝতে পারে যে সেই পরীটা এখানে আছে। তো তখন সকলের সামনে আমাকে হচ্ছে গিয়ে আমি দেখি, আমার আম্মা দেখে কি যে আমার হাতে যে তাবিজ থাকে, যে ওই যে আন্টি আমাকে যে তাবিজ পরিয়ে দিয়েছিল সেই তাবিজটা আমার হাতে নাই। সামহাও সেই তাবিজটা আমি কবে খুলে ফেলছি আমি জানি না। তবে আমার আম্মা সবসময় বলতো যে কোনো সময় যেন তাবিজ না খুলি আমি। তো আম্মা যখন দেখেছে যে আমার হাতে তাবিজ নেই তখন সে বুঝতে পারছে যে সেই জিনিসটা আসছে এবং আমার ছেলেকে সে নিয়ে যাবে। তার মধ্যে এরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। তখন সে সত্যি সত্যি দেখতে পেল যে আমাদের উঠানের অনেকটা উপরে আম গাছের যে ডাল ছিল সেই ডাল থেকে একটু নিচে কোনো একটা জিনিস শূন্যে ভাসছে এবং সেটা একটা আলো, এবং সেই আলোটা হচ্ছে গিয়ে সেই আলোটা যেটা কিনা আমার আম্মা প্রায় সময় দেখেছিল অনেক আগে এবং বলেছিল যে আমার জন্মদিন হয়েছিল সেদিনও দেখেছিল। এবং সেই পরীটাকে দেখে আচমকা আমার আম্মার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি এবং আমার আম্মা বলে তুই চলে যা, তুই আমার ছেলেকে নিতে পারবি না, কোনোদিন তোকে আমি নিতে দিব না। তো তখন সেই পরী মেয়েটা বলে কি যে ওকে তো আমি নিয়ে যাবো, তুই যত যাই কিছু করিস কিনা আমি ওকে নিয়ে যাব, তুই আমি যাতে ওর কাছে না আসতে পারি সেজন্য ওর তাবিজ কবজ এবং নানান হুজুরের পরামর্শ নিয়েছিস না, এটার ফল ভালো হবে না। এবং আমি ওকে না নিতে পারি কি হয়েছে, আমি অন্য কারোর ক্ষতি করব, তোর মেয়ের ক্ষতি করব। তাই বলে আমার যে মেজো বোন ছিল সেই মেজো বোনের ঘাড়ের ভিতরে কোনো একটা জিন ভর করে। তো সেই মেজো বোনের ভিতরে যখন কোনো একটা জিন ভর করে তখন মেজো বোন আসলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে এবং পুরুষের কণ্ঠে কথা বলে। তো এই কথা বলার পরে আমার আম্মা তখন বলে কি আচ্ছা ঠিক আছে, আমি কোনো তাবিজ কবিজ কিছু করবো না, তুই ছেড়ে দে ওকে। তো আম্মা একটু বুদ্ধিমতী ছিল, সে অনেক কিছু বুঝতে পারতো, আমার আব্বার থেকেও বেশি বুদ্ধিমতী ছিল। তো তখন ওকে আমার ওই বোনকে মেজো বোনকে সেই জিনটা ছেড়ে দেয়, ওর সঙ্গে যে জিন ছিল সেই জিনটা ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে ওরা সকলের সময় এখান থেকে চলে যায় আসলে। এবং আম্মা জিনিসটা বুঝতে পেরে সে ওই রাত্রে তো কারোরই ঘুম হয়নি, আশেপাশের কাকারা সব চলে আসে আর আমাদের বাড়ি যেহেতু কাছে ছিল। তো তখন আমার নানা পরামর্শ দেয় যে আমার সেই বন্ধুকে ডেকে এই বাড়িটা বন্ধ দিতে হবে, এতদিন নিশ্চয়ই বন্ধ নষ্ট হয়ে গেছে, অনেকদিন বন্ধ নষ্ট হয়ে যায়, অনেক কিছু আছে যেগুলো করলে বন্ধ নষ্ট হয়ে যায়, তো বন্ধ দিয়ে দিতে হবে। তো এর পরের দিনই সকাল হওয়ার আগেই আমার নানা সেই তার বন্ধুর বাড়িতে যায় এবং 2জন ফকির বা তান্ত্রিক আর হচ্ছে 2জন পীর ডেকে নিয়ে আসেন এবং ডেকে নিয়ে এসে বলে কি যে হুজুর এরকম কাহিনী কি করব। তো এই ঘটনাটা হুজুরকে আসলে প্রথমে বিশ্বাস করতে চায় না, তো পরবর্তীতে সে আলামত দেখে বিশ্বাস করে। আসলে আমার উপর যে একটা পরীর ছায়া রয়েছে সেটা দেখে সে বুঝতে পারে এবং আমার বোনের উপর যে একটা জিন ভর করেছিল সেটা দেখেও সে বুঝতে পারে এবং বলে কি যে এই পরীটা ভীষণ শক্তিশালী এবং যদি শক্তপোক্তভাবে বেঁধে না রাখা হয় তাহলে তোর ছেলেকে সত্যি সত্যি নিয়ে যাবে। এরকম করে আমার আব্বাকে বলতে লাগলো। তো আমার আম্মা তো হামা করে কান্না, বলে কি যে আমার একমাত্র ছেলে, আমি নিয়ে যেতে দিব না, আর ওকে কোনোভাবেই যেন না নিয়ে যেতে পারে, তোমরা বিষয়টা দেখো। তো তখন সেই হুজুর বললো যে ওই পরীটাকে আমি চিনি, এর আগেও এরকম অনেকবার করেছে এবং ও খুবই শক্তিশালী এবং একটা রাজকন্যা টাইপ পরী আর কি, মানে খুবই সম্ভ্রান্ত পরিবারের পরী এবং ওর শক্তি অনেক, ওর শক্তির সাথে হয়তো পেরে ওঠা আমার দ্বারা সম্ভব না, তবে আমি এতটুকু করতে পারি যে ওকে এই বাড়ির ভিতরে আসা বন্ধ করে দিতে পারি এবং আপনাদের প্রত্যেকের শরীর বন্ধ দিতে হবে, সেটা আমাদের এক বড় পীর আছে তাকে ঢাকা থেকে আনতে হবে, যদি সেটা আনতে পারেন
খরচ একটু বেশি পড়বে, উনি একটু বেশি খরচ নেয়, সেটা যদি করতে পারেন তাহলে হয়তো ও আর আপনাদের কোনো ক্ষতি করবে না বা আপনাদের সকলে শরীর বন্ধ দিতে হবে। তো এই কথা বলার পর আমার আম্মা বলে কি যে যত যাই লাগুক আমি দিব। সেই হুজুরকে ডাকান এবং আমাদের সকলের শরীর বন্ধ এবং বাড়ি বন্ধ দেওয়ার ব্যবস্থা করেন, যাতে করে ওই পরি মেয়েটা আমাদের কোনো ক্ষতি না করতে পারে। তো তখন উনি আপাতত বাড়ি বন্ধ দিয়ে যায় এবং বন্ধ দিয়ে যাওয়ার পরে বলে কি যে বাড়ি থেকে এই 2 দিন কেউ বের হইন না, ওনার আসতে 2 দিন লাগবে। তো ওই 2 দিন আমরা বাড়ি থেকে কেউ কখনো বাইরে বের হইনি এবং বাইরেও যাই নাই। আমার নানা পর্যন্ত বাইরে থেকে ওনার ভাইকে দিয়ে বাজার করাইছে, যাতে করে আমরা বাড়ির বাইরে না যাই। 2 দিন পরে বাইরে থেকে সেই হুজুরটা আসলেন এবং আমাদের পুরো বাড়ি আশেপাশে, আমাদের বাড়ি, আমার নানা বাড়ি এবং আমাদের সকলের শরীর এমনভাবে বন্ধ দিলেন যাতে করে সেই জিন বা পরি কোনোভাবে আমাদের সামনে উপস্থিত না হতে পারে। বিশেষ করে আমার 2 হাতে, কোমরে এবং সমস্ত জায়গায় এমনভাবে তাবিজ ফিট করেছেন যেন কোনোভাবে সেই পরিটা আমার আশেপাশে না আসতে পারে, সেইভাবে ওনারা এরকমভাবে করেছেন। যাই হোক, ওইটা করার পরে কয়েকদিন আমি সেই পরিটার দেখা পাইনি বা আমার কাছে তেমনভাবে সেই পরিটা আসেও নি। আমি বেশ কিছুদিন পরে সেই পরিটার কথা ভুলে গেলাম। তবে মাঝে মধ্যে আমার মনে হতো, কারণ হচ্ছে পরিটা ছিল খুবই সুন্দরী এবং তাকে আমার খুব পছন্দ ছিল এবং আস্তে আস্তে তার কথা প্রায় ভুলে গেলাম এবং মাঝখানে 3-4 বছর তখন আমার আর কোনো সমস্যা হয়নি। আমার বয়স যখন 18 পার হলো, তো আমার হাত থেকে তাবিজগুলো যখনই খুলে যাওয়ার জন্য হতো, আম্মা তো সেটা দেখতো, চেক করতো, প্রায় কয়েক মাস পরপরই চেক করতো যে তাবিজগুলো ঠিকঠাক মতো পড়া আছে কিনা। তো আমি যেহেতু আমার পরিবারের আদরের একমাত্র সন্তান ছিলাম, তো সেহেতু সকলে আমাকে অন্যরকমভাবে আদর যত্ন করতো। তো সবসময় খেয়াল রাখতো যে আমি সেই তাবিজগুলো আমার হাতে রেখেছি কিনা বা সেটা আছে কিনা, সবসময় সেগুলো পড়তে বলতো। এবং আমার যে ভাই বোন আছে সবাইকে একটা একটা করে তাবিজ পড়ানো হতো, কারণ অন্যান্য জিনেদের আঁচড় থেকে বাঁচার জন্য। তো 18 বছর যখন আমার পার হলো, তো ওই টাইমটাতে একদিন হচ্ছে কি আমার যে তাবিজ ছিল, সেই তাবিজের গলায় যে তাবিজ ছিল, সেই তাবিজের সুতো আর কি নরম হয়ে ছিঁড়ে কোথায় পড়ে গেছে আমি টের পাইনি আসলে। বাকি সব জিনিস তাবিজগুলো আমার হাতে লাগানো ছিল। তো ওই দিন ভর দুপুরবেলা আমি তখন স্কুল থেকে ফিরতেছিলাম, তো আমি তখন হচ্ছে ক্লাস 10-এ পড়ি। তো বেশ খানিকটা বড় হয়ে গিয়েছি, 10-এ পড়ি। তো তখন আমি বেশ কিছু সব কিছু ভালোই বুঝি। তো ওই টাইমটাতে আমি দেখলাম যে আমাদের আসার পথে স্কুলের ধারে হচ্ছে কি একটা বট গাছ আছে। তো সব বট গাছের নিচে বসে কেউ একজন কান্না করতেছে। তো কান্না করতেছে কিসের জন্য বুঝতে পারলাম না, ঘোমটা দেওয়া একটা মেয়ে এবং সে কান্না করতেছে। তো আমি একাই আসতেছিলাম, তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কান্না করতেছেন কিসের জন্য, আপনার কি হয়েছে? তো তখন সে আমাকে বললো যে আমি তোমার জন্য কান্না করতেছি। তো আমি বললাম যে আমার জন্য কিসের জন্য, আমি কি করেছি? তো তখন সে হচ্ছে কি আমার দিকে আর চোখে তাকালো। তা আমি দেখতে পেলাম সেই নীল চোখ জোড়া আবার আমি দেখতে পেলাম এবং সেই চোখের দিকে তাকিয়ে আমি আবার কেমন জন্য অন্যরকম হয়ে গেলাম। তো ওই দিনই আমি হচ্ছে কি যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পরে আমার মা দেখে কি যে আমার গলায় তাবিজ নেই। তো মা বললো কিছু কিনে তোর তাবিজ কোথায়, গলার তাবিজ? তা আমি বললাম মা আমি তো জানি না, হয়তো সুতো নরম হয়ে ছিঁড়ে পড়ে গেছে কোথাও, আমি হয়তো খেয়াল করি নাই। তো মা হচ্ছে কি ওই হুজুরকে ডাকে। তো সেই হুজুর বলে কি যে ওই তান্ত্রিক তো এখন আপাতত ঢাকায় আছে, ওনাকে আনতে গেলেও তো 2 দিন সময় লাগবে, তো 2 দিন সময় দাও, আর হাতে যেহেতু অন্য তাবিজ আছে সেহেতু সমস্যা হবে না। তো মা সেটাকে হালকাভাবে নিল, আর নানাও বললো কিছু সমস্যা হবে না, হাতে যেহেতু অন্য তাবিজ আছে আর ওর তাবিজ কখন পড়ছে। তা আমি তখন মাকে বললাম হয়তো 2-3 দিন হয়েছে, আমি টের পাই না, হয়তো নদীতে গোসল করতে গেছিলাম তখন হয়তো পড়ে গেছে, খেয়াল করি নাই আমি। তো যাই হোক, আমাকে আজকে যখন দেখা দিছে, তো আমার বারবার শুধুমাত্র ওই পরি মেয়েটার কথা মনে হচ্ছিল, যে পরি মেয়েটা আমাকে দেখা দিয়েছে বা ওই যে নীল চোখ, সেই নীল চোখের কথা বারবার মনে পড়ছিল, তার চেহারার কথা। তো তখন আমি মনে মনে ভাবলাম যে আজকে রাত্রেও নিশ্চয়ই সে আসবে। তো যেমন কথা ঠিক তেমন কাজ, যেমন ভাবনা আর কি। আমি তখন ঘুম আসছিল না ওই রাতে, তখন আমি একা ঘুমাতাম, আমাদের নিজেদের ঘরে ঘুমাতাম। আমাদের দক্ষিণ সাইডে একটা ঘর ছিল এবং ঘরের পিছনে ছিল হচ্ছে ভিটা। তো আমি খেয়াল করলাম যে ওই ভিটার ওইখান থেকে একটা আলো আমার ঘরের দিকে আসলো। তো তারপর আমার দরজা টোকা দিল। দরজার হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে জানলা টোকা দিল। তো জানলার হচ্ছে একটা পাল্লা খোলা ছিল। তো ওই পাল্লা টোকা দিয়ে আমাকে হচ্ছে গিয়ে সে বাইরে থেকে ইশারা দিচ্ছে যে তুমি বাইরে আসো। তো আমি তখন বললাম না, তুমি ঘরে আসো। তো ঘরে যখন ও আসলো তখন আমি দেখলাম সে আলো থেকে আবার সেই মেয়েতে রূপান্তর হয়ে গেল। তো তাকে দেখে আমি আগের থেকে অন্যরকম একটু বিমোহিত হয়ে যাচ্ছিলাম, কারণ তাকে দেখতে আগের থেকে বেশি সুন্দরী ছিল এবং এই কয়েকদিন সে নিশ্চয়ই বড় হয়ে গিয়েছে, আমার কাছে সেটা মনে হচ্ছিল। তখন সে যখন আমার কাছে আসলো, কাছে আসার পরে আমি তার সঙ্গে গল্প করতে লাগলাম এবং নিয়মিত হচ্ছে কি সে এরকমভাবে আসতে লাগলো আমার কাছে।
যে 2 দিন ছিল সেই 2 দিন হচ্ছে আমার কাছে সেরকমভাবে আসতে লাগলো। তো প্রথম দিন যখন সে আসলো, আসার পরে আমার পাশে বসলো, আমার হাত ধরলো। তো এক কথায় তো তার প্রতি আমার একটা অন্যরকম আগ্রহ ছিল অনেক আগে থেকেই, এবং মাঝখানে এখন বিশেষ করে আগ্রহটা, বিশেষ করে তার চোখের দিকে যখন আমি তাকাই, তখনই কেমন যেন আমার শরীরের মধ্যে অন্যরকম একটা ক্রিয়া এবং তার প্রতি একটা আকর্ষণ বোধ সৃষ্টি হয়। তো তখন আমাকে সে বলল কি যে তোমার এই তাবিজগুলো তুমি খুলে ফেলে দাও। তা বললাম কি যে আমার মা যে বলেছে এগুলো খুলে ফেলে নাকি আমাকে কেউ নিয়ে যাবে। তো তখন পর্যন্ত আমার ওই বোধটা নেই যে এই আমাকে নিয়ে যাবে বা এই হচ্ছে সেই পরীটা। তো আমি এই কথা বলতেই মেয়েটা আমাকে বলল যে আরে না, তোমাকে কে নিবে, আর তান্ত্রিক আসার পরে তোমাকে যে তাবিজটা পড়তে বলা হবে সেই তাবিজটা তুমি পড়ো না, আমি তোমার তাবিজ খুঁজে নিয়ে আসছি। তো আমি তখন দেখলাম যে একদম সেম টু সেম হুবহু আমার যে তাবিজ সেই তাবিজের মতো। তো ওই তাবিজটা আমি তখন গলায় পড়লাম। তার মানে বোঝা গেল এটা হচ্ছে মেন তাবিজের, বাকিগুলো কাজ করে না আর কি। সেটা আমি হচ্ছে গিয়ে পরবর্তীতে বুঝতে পারি। তো সেই তাবিজটা যখন আমাকে দিল আমি সেটা গলায় পরে নিলাম, এবং ও আমাকে শিখিয়ে দিল যে আগামীকালকে তোমার মা যখন মাকে দেখাবা যে এই তাবিজটা পাইছি আমি, বিছানার উপরেই ছিল, হয়তো খুলে পড়ে গেছিলো। তো ঠিক পরীটার কথা শুনে আমি তখন আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বললাম মা তাবিজটা পাইছি। তো মা তখন ফ্রি হুজুরকে ফোন দিয়ে বললো কি যে হুজুর আসার দরকার নেই, ওনার তাবিজ পাইছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আম্মা তো একদম নিশ্চিত হয়ে আছে যে আমার কোনো সমস্যা হচ্ছে না। তো এরকম করে প্রায় প্রত্যেক দিন সেই পরীটা আমার কাছে আসতে লাগলো। এরকমভাবে রাত্রেবেলা আসতো, এসে আমার সঙ্গে গল্প করতো। তারপর আমার জন্য আবার সেই নতুন নতুন জিনিস আনতে শুরু করলো, ফল আনতে শুরু করলো, তারপর বিভিন্ন ধরনের মিষ্টি আনতে শুরু করলো, রুটি জাতীয় কোনো খাবার আনতে শুরু করলো, তারপরে মাছ মাংস ভাজা এগুলো আনতে শুরু করলো। সেগুলো খেতে আমার খুব মজা লাগতো এবং খুব অন্যরকম লাগতো। আসলে পরী মেয়েটা আমাকে যে ভালোবাসতো সেটা তার সমস্ত কর্মকাণ্ড দেখেই বোঝা যায়, এবং সে নিয়মিত এসে এরকম আমার সঙ্গে সমস্ত দিন গল্প করতো। বিশেষ করে তার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগতো। তো তখন আমি তাকে একদিন জিজ্ঞেস করি যে তুমি কে এবং তুমি আমার কাছে প্রতিদিন কেন আসো। তো তখন সে আমাকে বলে যে সে নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে সাথে করে তার বাড়িতে নিয়ে যেতে চায়। তো এটা আমাকে বললো। তো আমি বললাম না, আমি তোমার সঙ্গে যাব না, তুমি আমার সঙ্গে এখানে থাকো, প্রত্যেকদিন আসো, সেটা আমার খুব ভালো লাগে এবং তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে, কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়ে তো যেতে পারবো না। তো ও তখন হচ্ছে কি আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খায় আর কি। প্রথমবারের মতো আমি হয়তো কোনো মেয়ের এত কাছাকাছি গেলাম এবং কাউকে চুমু খেলাম আর কি। তো চুমু খাওয়ার পরে তখন আমার আসলে তার প্রতি একটা অন্যরকম আগ্রহ জন্মে, এবং ওই রাত্রেবেলায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক হওয়ার মতো একটা বিষয় ঘটে, তবে শারীরিক সম্পর্ক হয় না। তো ও তখন বলে কি যে যদি এটা পেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে হবে। তো আমাকে এক প্রকার লোভ দেখায় যে আমার সঙ্গে তুমি যদি যেতে চাও তাহলে তুমি এটা পাবে। তো ওর শরীর অর্ধনগ্নভাবে আমাকে দেখায়। তো সেটা দেখে আমার মধ্যে তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো ওর প্রতি ততদিন পর্যন্ত কিন্তু আমার তেমন কোনো ভালোবাসা আসেনি, কিন্তু ও যখন আমাকে ওই লোভটা দেখালো যে তুমি সব কিছুই পাবা, এখানে যা কিছু পাচ্ছ এখানে সমস্ত জিনিস পাবা এবং সমস্ত জিনিস তোমাকে আমি দিব। তো এই কথা বলার পর আমি তখন তার প্রতি একটু প্রলোভন হলাম, এবং পরের দিন সন্ধ্যার দিকে যখন সে আমার ওখানে আসলো, তো আসার পর সে আমাকে বললো যে আজকে তোমাকে আমাদের এখানে নিয়ে যাব, তুমি আমাদের এখানে গিয়ে থাকবা এবং দেখবা যে তোমার সমস্ত কিছু পছন্দ হয় কিনা। তো এদিকে যে এরকম ঘটনা ঘটতেছে সেটা কিন্তু আমার মা জানে না, আমার মা কিচ্ছু বলতে পারবে না, কারণ আমি কিন্তু তাবিজ কিন্তু নকলটা পরে আছি। কারণ হচ্ছে ওই পরী মেয়েটা নকল একটা তাবিজ আমাকে দিছে, যেটা পরে আসলে সে আমাকে ধোকা দিতে পারে এরকম, বা আমার মাকে ধোকা দিতে পারে যে সে আসছে না, দেখা করছে না। তো সে আমাকে সবসময় যা বলতো আমি তাই শুনতাম, কারণ ওই যে সে আমাকে লোভ দিয়েছে, তার শরীরের লোভ দিয়েছে, তারপর সমস্ত ধন সম্পদের লোভ দিয়েছে। সে বলেছে যে তার কাছে অনেক ধন সম্পদ আছে, সে আমাকে বড়লোক বানিয়ে দিবে এবং আমাদের পরিবারের যে অভাব সেই অভাবটা থাকবে না কখনো, সবাই অনেক বড় লোক থাকবে। তো এই কথা বলার পর ওই দিন রাত্রেবেলা আমি হচ্ছে কি তার সঙ্গে ও যখন আসে বলে কি যে চলো তোমাকে আমি নিয়ে যাই, তাই বলে সে আমার হাত ধরলো। হাত ধরে আমি বলতে পারবো না যে আমি ঘরের ভিতর থেকে কীভাবে বের হলাম, তবে জানালা দিয়ে সামহাও আমি দেখলাম যে জানালার যে ফাঁকটা সেই ফাঁকটা বড় হয়ে গেল এবং আমি সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা আমি নিজে দেখতে পেলাম। এবং ও আমার হাত ধরে আসছে, আমি ঝুলে আছি ওর সঙ্গে, এবং আমি তখন শূন্যে ভাসছি, আমি মাটিতে নেই। তো ওই যে শূন্য ভাষার অনুভূতি সেটা যখন আমি পেয়ে গেলাম তখন আমার কাছে সব কিছু অন্যরকম লাগতে শুরু করলো এবং মনে হচ্ছিল যে এটা মজার জিনিস। তো সে আমাকে নিয়ে গেল হচ্ছে একটা বড় বাড়ি, প্রাসাদ টাইপের বাড়ির মধ্যে। তো সেই বাড়িটা হচ্ছে একদম সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি ছিল এবং চারিদিক চকচক করছিল, এবং তার আশেপাশে অনেক স্বর্ণ এবং অনেক গহনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি তখন বললাম যে এগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিসের জন্য বা এগুলো এখানে কেন? তো তখন বললো এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না, আমাদের আশেপাশে এগুলো ছড়ানো ছিটানো থাকে। তো তুমি এই সমস্ত কিছু পেতে চাও বা এই সমস্ত কিছু নিয়ে তোমার মাকে দিতে চাও, মা অনেক খুশি হবে, তোমরা অনেক বড়লোক হয়ে যাবা, বিষয়টা ভালো হবে না? তো আমি তখন বললাম কি যে হ্যাঁ, বিষয়টা তো অবশ্যই ভালো হবে এবং চলো আমরা ভেতরে যাই।
এটা বলে সে আমাকে ভেতরের দিকে নিয়ে গেল এবং ভিতরে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে পুরো বাড়িটা একদম আলিশান বাড়ির মতো, খুব বড় বাড়ি এবং বাড়ির ভেতরটাও খুব বড় বড়। তো আমি যখন গেলাম তখন আমাকে হচ্ছে এক জাতীয় জামা দেওয়া হলো, সেটা রাজার জামার মতো ছিল এবং একটা মুকুট আমার পরিয়ে দেওয়া হলো এবং বললো কি যে এই মুকুটটা হচ্ছে গিয়ে তোমার জন্য আমরা বানিয়েছি এবং এটা তোমার, এবং তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই যে প্রাসাদ আছে সেই প্রাসাদের রাজা তুমি হবে আর আমি রানী হব, বিষয়টা ভালো হবে না? তো আমাকে এইসব ধরনের প্রলোভন দেখাতে লাগলো এবং আমি হচ্ছে গিয়ে তখন ওর সঙ্গে ওর রুমে নিয়ে গেল এবং রুমে নিয়ে গিয়ে ও আমাকে সমস্ত কিছু দেখালো, ও কোথায় থাকে, কি খায়, তারপর কোথায় বসে, ভালো ভালো জিনিস আমাকে দেখাতে লাগলো। তো এই জিনিসগুলো দেখে তখন আমার মধ্যে একটা অন্যরকম ক্রিয়া সৃষ্টি হলো যে আমি ওর সাথে থাকলে মনে হয় এই সমস্ত কিছু পাবো, আর আমাদের যে অভাব সেই অভাবটা থাকবে না, সে অভাবটা হয়তো মিটে যাবে। আমার বোনগুলোকে বিয়ে দিতে পারবো, বড় বোনকে বিয়ে দিয়েছে, তারপর মেজো বোনকে বিয়ে দিয়েছে, ছোটো আরও 2টা বোন আছে, ওদেরকে হয়তো বিয়ে দিতে পারবো এবং সম্ভবত আরও ভালো কিছু হবে। তো সেই সব ভেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এইসব জিনিস আমি দেখে বেশ খুশি হয়েছি। তো আমি যে ও যা বলছিল আমি তাই করছিলাম। ও যদি আমাকে ডানে ঘুরতে বলতো আমি ডানে ঘুরতাম, বামে ঘুরতে বলতে বামে ঘুরতাম। তো সব মিলে ওর প্রতি একটা অন্যরকম আবেগ এবং ভালোবাসা আমার কাজ করতে শুরু করে, যা কিনা ওর প্রতি আমাকে আকৃষ্ট করে। এবং ও যে এত সুন্দরী ছিল, এত রূপসী ছিল যে ওর হাতটা যদি কোনোভাবে ধরে নিতাম তাহলে ওই হাতটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটা লাল হয়ে যেত এবং ওর চুল সিঁধু হচ্ছে একদম ধবধবে সাদা এবং ওর শরীরটা একদম ধবধবে সাদা দুধের মতো। আর ওই শরীরের প্রতি আকৃষ্ট হয়ে মূলত হচ্ছে কি আমি তখন তার সঙ্গে নিয়মিত দেখা করতে শুরু করি, তার কথা শুনতে শুরু করি এবং সে আমাকে নানানভাবে প্রলোভন দেখিয়ে তার ওইখানে নিয়ে যেত, প্রায় প্রতিদিনই নিয়ে যেত এবং সেখানে নিয়ে গিয়ে আমি যাই খাইতে চেতাম সেটা আমার জন্য এনে দিত, যেখানে যেতে চেতাম সেখানে আমাকে নিয়ে যেত। তো সব মিলিয়ে এরকম প্রায় 6 মাসের মতো চললো। তো একদিন হচ্ছে কি আমি এবং সেই পরি মেয়েটা সন্ধ্যার দিকে আমাদের বাড়ির পাশে একটা আম বাগান আছে, তো ওই সময় আমের সময় ছিল, বিদ্যুৎ তেমন বাড়িতে থাকতো না, আর আমাদের বাড়িতে তো বিদ্যুৎ ছিল মাত্র একটা ঘরে, আর বাকি ঘরগুলোতে বিদ্যুতের লাইন নেওয়ার ছিল না। কারণ হচ্ছে গিয়ে যে লাইনটা আমরা চালাতাম সেটা হচ্ছে আমার চাচাদের যে লাইন ছিল সেই লাইনটাই নিয়ে একটা ঘরে চালাতাম। তো আমার ঘরে বিদ্যুৎ তখন ছিল না এবং বাতাস ঠিকঠাক মতো লাগতো না, বাইরের বাতাস যখন হতো না তখন আমরা আম বাগানে গিয়ে বসে থাকতাম। আমি বলছি যে আমার ঘরের পিছনে একটা বাগান আছে, তো সেই আম বাগানে গিয়ে আমি বসে আছি এবং ওই পরিমেয়েটার সঙ্গে আমি গল্প করতেছি। তো ওই টাইমে হচ্ছে গিয়ে এর আগে কিন্তু আমার নানা মারা গেছিল, আমার নানি ছোটো থাকতেই মারা যায় এবং এরপরে আমার নানা মারা যায়। তো নানা তো তখন ছিল না, তো আমার হচ্ছে গিয়ে আরেক নানা, তিনি হচ্ছে ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। তো সেই নানা হচ্ছে কি আমার নানার আবার বন্ধু ছিল এবং খুব ক্লোজ ছিল এবং আমাদের এইসব ঘটনা বিষয় সম্পর্কে তিনি জানেন। তো তিনি যাচ্ছিলেন এক হুজুরের সঙ্গে ঈশার নামাজ পড়ে। তো আমি হচ্ছে সেই বাগানে বসে সেই পরিমেয়েটার সঙ্গে গল্প করছিলাম এবং মানে হচ্ছে আমার প্রেমিকা যে ছিল, পরিপ্রেমিকা। তো তখন সেই পরিপ্রেমিকা হচ্ছে আমাকে যাওয়ার সময় ওই নানা এবং সেই হুজুর দেখে ফেললো যে আমি কারোর সঙ্গে কথা বলতেছি এবং হুজুর বুঝতে পারলো যে এখানে একটা জিন আছে এবং আমার আম্মাকে গিয়ে সঙ্গে সঙ্গে জানালো যে আপনার ছেলে তো এরকম বাগানে বসে আছে। তো তখনই হচ্ছে কি আমার আম্মা গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে খপ করে ধরে ফেললো। তো ওই মুহূর্তে সেই পরীটা হচ্ছে কি তার আসল রূপে ফিরে আসলো এবং সে অনেকটা উপরে উঠে তার যে সে আলোকিত রূপ, সেই আলোকিত রূপটা ধারণ করে তখন বললো কি যে তোরা কিন্তু ভালো করছিস না, তোরা আমি তোকে বলেছিলাম যে সেদিন যদি তুই তোর সন্তানকে দিয়ে দিস তাহলে কিন্তু তুই কিন্তু কথা রাখিসনি, তুই কিন্তু কথার বরখেলাপ করেছিস 2বার, এবার যদি করিস সত্যি সত্যি কিন্তু তোর সন্তানকে মেরে ফেলবো আমি, আর তোদেরকেও মেরে ফেলবো। এটা বলে সে ওইখান থেকে চলে যায় আর কি। তো আমার নানা যে ছিল, তারপর হুজুর যে ছিল, সকলেই এই বিষয়টা দেখে। তো তখন আমার আম্মা আসলে দেখে কি যে আমার গলায় যে তাবিজটা ছিল সেই তাবিজটা তাবিজের মতোই আছে, কিন্তু সেই পীর যখন আসে এসে বলে কি যে এটা আসল তাবিজ না, আসল তাবিজটা ওই পরিটা পরিবর্তন করে দিছে। তো এখন যে পরিবেশ, তোর ছেলেকে তো সে 20 বছর হওয়া মাত্রই নিয়ে যাবে, তোর ছেলের বয়স এখন 19-এর বেশি চলে। তো এই মুহূর্তে যদি ওই পরিমেয়েটা কোনোভাবেই তোর ছেলেকে পায় বা বশ করে, যদি ধরানো যেত তাহলে কিন্তু বিপদ আছে এবং নিয়ে যাবে কিন্তু আর কোনোদিন ফেরত দিয়ে যাবে না। তো এটা থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা সেটা আমার আম্মা এবং আব্বা দুজনেই জিজ্ঞেস করলো যে কোনো উপায় আছে কিনা। তো তখন হচ্ছে গিয়ে সেই হুজুরটা, বড় হুজুরটা বলেন কি যে উপায় একটা আছে, সেটা হচ্ছে তোর ছেলের বিয়ে দেওয়া। তো আমি তখন আমার আম্মা তখন বললো কি যে ছেলের কি বিয়ের বয়স হয়েছে নাকি, ছেলের বিয়ে দিব, মাত্র 18-19 বছর বয়স। তো আব্বা তখন বললো কি যে বিয়ের বয়স হইলেও কি আর না হইলেও কি, এখন তাকে যদি বাঁচাইতে হয় তাহলে তাকে দিতে হবে, বয়স বিয়ে দিলেই বয়স হয়। তো যাই হোক, বাল্যবিবাহ ছিল বিষয়টা, তো সেহেতু কাউকে জানানো হলো না যে তার বাল্যবিবাহ, এবং তাকে হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো ছিল সেইটা কথা ভেবে আমার আম্মা তখন বলল আচ্ছা ঠিক আছে আমার ছেলের বিয়ে দিব এবং বিয়ে দিয়ে আমি বউ ঘরে নিয়ে আসবো, তখন কোনো সমস্যা হবে না আশা করি। তো তখন হচ্ছে কি আমার
যে ছিল আমার যে মা ছিল, সেই মায়ের হচ্ছে গিয়ে এক দূর সম্পর্কের বোন ছিল আর কি। সেই দূর সম্পর্কের বোনকে আমার মা তখন তাকে পছন্দ করে, তার বোনের মেয়েকে পছন্দ করে এবং বলে কি যে ওই মেয়েকে হচ্ছে আমার ঘরের বউ করে নিয়ে আসবে। তো খুব ছোটোবেলায় তার সঙ্গে আমার খেলাধুলার সম্পর্ক ছিল এবং তাকে হচ্ছে গিয়ে ছোটোবেলায় আমরা জামাই বউ খেলেছি। তো যখন শুনলাম যে তার সঙ্গে আমার বিয়ে হবে, তো তখন একটু লজ্জা পেয়েছিলাম। তো একটা কথা হচ্ছে যে যতক্ষণ আমি পরিমিটার বসে ছিলাম ততক্ষণ পর্যন্ত সে আমাকে দিয়ে যা ইচ্ছা করাতো, কিন্তু যখন ওই বয়স কেটে যেত তখন তার কথা মনে হতো, কিন্তু অতটা তীব্রভাবে বা গাঢ়ভাবে মনে হতো না। তার মানে সে পুরোপুরিভাবে আমাকে বশ করে তার মধ্যে হচ্ছে গিয়ে আমার সম্পূর্ণ কিছু রয়েছিল এরকম বিষয়টাতে। তো যাই হোক, সময় কেটে গেল এবং আমার বিয়ের আয়োজন করা হলো শুক্রবারের দিন। তো শুক্রবারের দিন সেই হুজুর সাথে একজন কাজী নিয়ে আসবেন এবং ঘরোয়াভাবে আমাদের বিয়ে হবে। তো আমার গলায় তো নতুন করে আবার তাবিজ দিয়ে গেছে এবং বাড়ি নতুন করে বন্ধ দিয়ে গেছে, পরিটার ঢোকার কোনো চান্সেস নাই। তো সে হচ্ছে গিয়ে বাড়িতে ঢোকার অনেক চেষ্টা করছে, সেটা আমার দাদা দেখছে। কারণ হচ্ছে গিয়ে ওই পরিটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যে আশপাশের যে বাগানগুলো, সেই বাগানগুলো পর্যন্ত আসতে পারতো এবং সেই বাগান একদম ছিঁড়ে ছুঁড়ে ফেলার মতো অবস্থা। তো তখন হচ্ছে সে আমাদেরকে কোনো ক্ষতি করতে না পেরে আমাদের আশেপাশের বাড়ি ঘর দূর যাদের আছে তাদেরকে ক্ষতি করতে শুরু করলো এবং বললো কি যে কোনোভাবেই এই বিয়ে হতে দিব না এবং তোদের ছেলেকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যাব, কোনোভাবেই সম্ভব বিয়ে আমি হতে দিব না। তো তখন হচ্ছে কি সেই পরিমেয়েটা এরকমভাবে লন্ডভন্ড করে আশেপাশের সকলের কষ্ট দিতে থাকে। তো এখন এই মুহূর্তে তো বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত, বিয়েটা হয়ে গেলে হয়তো সে আর কখনো আসতে পারবে না বা নিয়ে যাবে না, এরকম কথা আসলে বলা বলি হচ্ছিল। তো তখন শুক্রবারের যে দিন ছিল, সেই শুক্রবারের দিন দুপুরবেলা নামাজ পড়ে সকালে বিয়ে পড়ানোর জন্য আমাদের বাড়িতে আসলো। তো ওই বাড়িতে আসার সময় হচ্ছে কি কাজে আসতে একটু দেরি করতেছিল, তো যার কারণে দুপুরের পরে সমস্ত আয়োজন করতে করতে প্রায় রাত হয়ে গেল, মানে মাগরিবের আজান দিল এবং বাদ মাগরিব হচ্ছে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হলো। তো যাই হোক, বাদ মাগরিব সকলে আসলো। তো আসার পর তখন তো ওই পরিমেয়েটা আমাদের বাড়ির ভিতর ঢুকতে পারতেছে না, কারণ তাদের ঢোকার শক্তি নেই। আমার শরীর বন্ধ দেওয়া, আমাদের সম্পূর্ণ বাড়ি বন্ধ দেওয়া। তো এই মুহূর্তে হচ্ছে কি আমাকে তো কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব না। আর যার সঙ্গে বিয়ে হচ্ছে সেও আমার বয়সী কাছাকাছি 18 বছর হবে। তো সে নাবালিকা না, তবে আমি যে নাবালক সেই বিষয়টা কাউকে জানতে দেওয়া যাবে না। এক প্রকার বাল্যবিবাহ কোনোভাবে যেন না হয়। তো গ্রামগুলোতে বাল্যবিবাহ বেশি হয়ে থাকে, তো ওই কথা চিন্তা করে আমাদের হচ্ছে কি গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। তো পরিমেয়েটা খুব বেশি ক্ষিপ্ত ছিল আমার উপর প্লাস আমার পরিবারের উপর, এবং সে আশপাশ দিয়ে অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করতেছিল। তো তখন হঠাৎ করে খবর আসে যে আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর ঘর একদম দুমড়ে মুচড়ে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তার টিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে জিনেরা, প্লাস সেই পরিমেয়েটা হচ্ছে কি ওইখানে উপস্থিত এবং বলতেছে যে বিয়ে থামাও, না হলে কিন্তু ঘর ভেঙে ফেলবো, এরকম করে তারা বলা বলি করতেছে। তো তখন সেই পীর বলে কি যে কোনোভাবেই কিন্তু থামা যাবে না এবং তার কথা শোনা যাবে না, দ্রুত বিয়ে পড়াতে হবে। তো এমতো অবস্থায় ওই আশেপাশের সমস্ত লোকজন জড়ো হয়েছে এবং জড়ো হয়ে সেই জিনিসটা দেখতে থাকে। তো ওই যে জিনটা সে পুরো এই টিনের এই পার থেকে ওই পারে যাচ্ছিল এবং ওই পার থেকে এই পারে যাচ্ছিল, ওই ঘরের সবাই বের হয়ে বাইরে চলে আসে এবং আশেপাশে একটা শোরগোল পড়ে যায়, অন্যরকম শোরগোল, যেটা কিনা খুবই বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে সকলের উপর। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে আমার যে ইয়েটা ছিল, যে চাচি ছিল বা প্রতিবেশী যে চাচি ছিল, সেই প্রতিবেশী চাচির কাছে হচ্ছে গিয়ে আমরা তখন দৌড়ে ছুটে যাই। তো হুজুর আমাকে নিষেধ করে যে ওরা যাক, আপনি যান না। তো আমি তো তখন শুনি না, কারণ হচ্ছে ওই চাচি আমাকে ছোটোবেলা অনেক আদর যত্ন করতো, ওনার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এরকমভাবে। তো তখন আমি হচ্ছে কি সামহাও ওই গণ্ডি পার হয়ে যায়, আমাদের বাড়ি যে বন্ধ দেওয়া, সেই বন্ধ দেওয়া গণ্ডি পার হয়ে যায়। তো পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার গলায় একটা টান পড়ে এবং সেই টানটা এমন ছিল যে কোনো কিছু একটা আমার সেই হাতের তাবিজ ধরে টানাটানি করতেছে, আমার গলার যে তাবিজ ছিল সেই তাবিজটা ধরে টানাটানি করতেছে এবং এমন এক পর্যায়ে সেই তাবিজটা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে হচ্ছে মাটিতে পড়ে যায়। তো ওই মুহূর্তে পরিটা আসলে তখন সুযোগ পেয়ে যায় যে আমাকে সামহাও এখান থেকে নিয়ে যাওয়ার এটাই সুযোগ, এবং সে হচ্ছে আমাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং আমার শরীরের ভিতরে প্রবেশ করে নাকি অন্য কোনো কিছু করে আমি বলতে পারবো না, ওই টাইমে হচ্ছে আমার সেন্স ছিল না। তো তখন হচ্ছে কি আমাকে নাকি শূন্যে ভাষায় ফেলে এবং অনেকখানি মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়, সেটা সকলে সচক্ষে দেখেছে এবং সচক্ষে দেখার পর আমাকে হচ্ছে গিয়ে মাটির অনেকটা উপরে তুলে সকলকে বলেছে ওকে আমি এখন নিয়ে যাবো, তোরা কেউ কিছু করতে পারবি না এবং ও আমার, শুধুমাত্র আমার, এবং ও মৃত্যুর আগ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে নিয়ে যাবো। আমি বলেছিলাম যে জন্মের পর যখন ওর পূর্ণ বয়স হবে তখন ওকে আমি নিয়ে যাব এবং ওকে আমি আর কিছুদিন পরে নিয়ে যেতাম, কিন্তু তোরা সেটা হতে দিলি না, তোরা একে রেখে দিলে ওরা নিশ্চয়ই তোরা অন্য কিছু করবি, যার কারণে ওকে আমি এখনই নিয়ে যাচ্ছি। তো ওই হুজুরটা
তখন হচ্ছে কি দূর থেকে দেখতেছে এসব, এবং সে মনে মনে দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে, আর তার নিশ্চয়ই হাতে কোনো কুণ্ডলি পাকাচ্ছে। 4-5 বার দোয়া পড়ে তার হাতে থাকা একটা কি অদৃশ্য কোনো একটা জিনিস বা যেটাই হোক তার হাতের মধ্যে ছিল, সেটার মধ্যে 5 বার ফু দিল। তো সেই পরীটা হচ্ছে তখন সেখান থেকে আমাকে নিয়ে ওইখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তো তখন আমার আশেপাশে সকলে দেখতেছে, এবং যেসব জিনেরা ছিল সেসব জিনেরা তাণ্ডব চালাচ্ছে আশেপাশে সমস্ত জায়গায়, এবং খুবই ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাচ্ছে। তো তারপর সেই হুজুরটা যে বড় পীর, তিনি হচ্ছে কি তখন সেই কুণ্ডলিটা সেই পরীটার পায়ে দিকে মারে। তো মারার সঙ্গে সঙ্গে এতক্ষণ কিন্তু অদৃশ্য হয়ে কথা বলতেছিল, সকলে দেখতেছিল। তো মারার সঙ্গে সঙ্গে খেয়াল করে যে সেই পরীটা আস্তে আস্তে দৃশ্যমান হয়, এবং তার বিশাল দেহি শরীর প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা হবে এবং বিশাল মোটা, এবং তার পা হচ্ছে কি এত বড় যে আমার পুরো বুকের সমান তার পা হবে, এত বড় একটা পা। তো তখন সে হচ্ছে কি ওই পরীটাকে কোনো একটা মন্ত্র দিয়ে ধরে ফেলে আর কি, পা একদম খুব শক্তভাবে ধরে ফেলে, সে কোনোভাবে নড়তে পারতেছিল না। তো তখন সেই তান্ত্রিককে বলে, তুই আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোদের খবর আছে, তোদের গ্রাম কিন্তু একদম ছন্ন ছন্ন করে দিব, এবং তোদের গ্রাম কিন্তু একদম ধ্বংস করে দিব। তো তখন সেই পীর বলে কি যে, তুই অনেক জ্বালিয়েছিস মানুষকে, এর আগেও অনেক ছেলেকে তুই নিয়ে গিয়ে এরকমভাবে সারা জীবন তোর কাছে রেখেছিস, এবং এটা তোর হচ্ছে একটা ব্যবসা, মানে হচ্ছে কি তোর কামবাসনা পূরণ করার। কয়েক বছর পরপর কচি একটা ছেলেকে নিয়ে তোদের ওখানে নিয়ে যাস, তারপরে তার মৃত্যুর আগ পর্যন্ত যতদিন ভালো লাগে ততদিন রাখিস, তারপর আবার তাকে ছেড়ে দিস। তখন সে তান্ত্রিক তাকে নিচে নামিয়ে নিয়ে আসলো। নামিয়ে আনার পরে একটা 4 গন্ডিওয়ালা একদম চারপাশে আগুনের মতো কিছু একটা জ্বলছে, তার ভিতর তাকে বসানো হলো, এবং সে বসে পড়লো। মানে তাকে আটকে ফেলেছে পুরোপুরিভাবে। এরকম সুযোগের আগে কখনো ওই তান্ত্রিক পায়নি বা ওই পীর সাহেব পায়নি, যার কারণে তাকে ধরতে পারেনি। তো তাকে ধরে সঙ্গে সঙ্গে সেখানে আটকে ফেললো। আটকে ফেলার পর বললো কিছু, বল তুই এরকমটা কেন করিস, আর তোর বয়স কত? তো ওইটার ভিতরে বসার পর তার শরীর পুরোপুরিভাবে দেখা যাচ্ছিল না, একদম আবসা এবং স্বাভাবিকও ছিল, আবার অস্বাভাবিকও ছিল। তো তখন বলে কি যে, আমার বয়স 450 বছর, এ পর্যন্ত তুই কয়জন ছেলেকে নিয়ে গেছিস? তো তখন যে সংখ্যাটা বললো, সেই সংখ্যাটা শোনার জন্য আসলে এলাকার কেউই প্রস্তুত ছিল না। তো আমাকে তখন মাটিতে নামায় আমার তো মুখে টুকে পানি টানি ছিটানো হয়েছে, এবং সেই তাবিজ সঙ্গে সঙ্গে গলায় পরানো হয়েছে, যাতে আমাকে না নিয়ে যেতে পারে। তো তারপর হচ্ছে কি, সেই তাবিজটা যখন পড়ানো হলো, তখন তো ও চিৎকার মেরে চারিদিকটা একদম হাওয়া করে একদম ধ্বংস করে ফেলতেছে এরকম অবস্থা। আর ওর সাথে যেসব জিন ছিল সেসব জিন তো ভিতরে ঢুকতে পারতেছিল না, কারণ বন্ধ দেওয়া, যে জন্য ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারতেছিল না। তো তারপর হচ্ছে গিয়ে ও তখন বলে যে আজ পর্যন্ত 13টা ছেলেকে সে নিয়েছে, এবং যতদিন ভালো লাগছে তার সঙ্গে রাখছে, এবং বৃদ্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে তাদেরকে আসলে মেরে ফেলছে বা কোনো জায়গায় ফেলে দিছে, এরকমভাবে হচ্ছে কি তাদেরকে নিয়ে ব্যবহার করে। তো এই কথা শোনার পর হুজুর তখন প্রচণ্ড পরিমাণ রেগে যায় এবং বলে কি যে, তুই দেখ, তোর সামনে ছেলেটাকে বিয়ে দিব, এবং তোকে একটা বোতলে ভরে আমরা পানির ভিতরে ফেলে দিব, আজীবনের জন্য বন্দি করব। তো তখন সে অনেক ভয়ঙ্করভাবে চিৎকার করে, এবং তার সামনেই ওই ছেলের হচ্ছে কাবিন পড়ানো হয় এবং মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তো যখন বিয়ে দেওয়া হচ্ছিল, তখন এত গতিতে সে চিৎকার করে যে আশেপাশের গ্রামের মানুষজন তার চিৎকারের আওয়াজ শোনে, এবং সেটা এখন পর্যন্ত আমাদের অঞ্চলে প্রচলিত যে ওই জিনের আওয়াজটা এমনভাবে আশেপাশে যায়, এবং ওইখানে একটা ঝড় এবং তাণ্ডব লেগে গিয়েছিল, এরকম একটা অবস্থা, এত শক্তিশালী সেই পরীটা। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই পরীটা ওই গণ্ডির ভিতরে বসে কান্নাকাটি করে। তো বলে কিছু, তুই কী করলি, ওকে আমি সত্যি ভালোবাসতাম, আজ পর্যন্ত যাকে যাকে নিয়ে গিয়েছি কাউকে এরকমভাবে নিয়ে যায়নি, একদম ছোট থেকে, কিন্তু ওকে ছোট থেকে আমি বড় করেছি আমার নিজের করে পাওয়ার জন্য, এবং ওকে আমি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে সেটা হতে দিলি না। যাই হোক, আমি ওকে আর পাবো না। তখন সে পীর সাহেব বলে কি যে, পাবি না মানে, তোকে এখন বন্দি করে আজীবনের জন্য সমুদ্রের ভিতরে ফেলে দিব, তুই কোনোদিন আর করতে পারবি না। তো তখন সে হুজুরের কাছে মাপ চাই, বলে কি যে, আমাকে এবারের মতো ছেড়ে দে, আমি আর কোনোদিন এখানে আসবো না, এই তল্লাটি কোনোদিন আসবো না। তো হুজুর তখন বলে কি যে, তোকে মাফ করতে পারি একটা শর্তে, তুই আর কোনোদিন এই মানুষের পৃথিবীতে আসবি না, তুই তোর এখানে থাকবি এবং কোনোদিন এখানে আসবি না যতদিন তুই বাঁচিস। যদি এমনটা হয় তাহলে কিন্তু তোর এই যে চুল এবং তোর এই সমস্ত কিছু কিন্তু আমরা রেখে দিচ্ছি, যা যা দিয়ে ওকে দুর্বল করা যায়। তো আর যদি কোনোদিন আসিস তাহলে কিন্তু তোর খবর আছে। তো তারপর ওর মাথা থেকে একটা চুল ছেঁড়া হয়, চুল ছিঁড়ে একটা ছোট বয়ামে ভরা হয় এবং ওকে চলে যেতে বলা হয়। তো তখন অনেক জোরে একটা চিৎকার দিয়ে ওর যেসব জিনের দলবল আছে সেগুলো নিয়ে ওখান থেকে চলে যায়, এবং হুজুর বলে কি যে, ও আর কোনোদিন এখানে ফিরে আসবে না, কারণ হচ্ছে ওর কাছ থেকে যা নেওয়া সেটা নিয়ে ফেলেছি আমরা, এরপরে যদি ও আসে নির্ঘাত মারা যাবে। এই চুলটা যদি কোনোভাবে মন্ত্রপুত করে পুড়িয়ে ফেলা হয় তাহলে ও পুড়ে যাবে, এবং ও আর কোনোদিন জীবিত থাকতে পারবে না, সে তো ওর ভয় আছে, ও আর কখনো আসবে না। তো যাই হোক, ওইটা হওয়ার পরে আমরা তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমার যে স্ত্রী ছিল, আমি যাকে বিয়ে করেছিলাম, সে হচ্ছে গিয়ে
তখন হচ্ছে গিয়ে খানিকটা অজ্ঞান হয়ে গিয়েছিলো, অচেতন হয়ে গিয়েছিলো, অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তো এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমার সেই ভাইয়ের ঘটনাটা আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে সেই ভাই হচ্ছে গিয়ে এই অঞ্চল ছেড়ে চলে যায়, মানে হচ্ছে ঢাকায় চলে যায়। তো ঢাকায় চলে যাওয়ার পরে তারা এখন ঢাকায় আছে এবং আমার সম্পর্কে হচ্ছে গিয়ে সেই কাকির সঙ্গে আমরা এখনও মাঝে মধ্যে গল্প করি এবং ওই যে শেষ দিনের যে ঘটনা সেটা আমাদের এলাকার সবাই দেখেছে, ইভেন আমি নিজে দেখেছি। তো সেই ভাই এখনও মাঝে মধ্যে গ্রামে যখন আসে তখন তাকে বলে যে জিনে তোমাকে নিয়ে যেতে পারলো না, বা পরীতে তোমাকে এখন কি কোনো সমস্যা হয় কি না, সবাই জিজ্ঞেস করে। এবং সেই ঘটনা ঘটার পর থেকেই গ্রামের অনেকেই তাকে পরীর জামাই বলে ডাকে আর কি। তো মজা করে ডাকে, অবশ্য আমরা অনেকে ডাকি। তো এই ছিল হচ্ছে কি সেই ভাইয়ের ঘটনা। আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ভালো লেগেছে। কেমন লেগেছে জানি না, তবে এরকম ইউনিক ঘটনা এর আগে আমাদের এখানে কখনো আসেনি। ঘটনাটা খুবই অদ্ভুত ছিল এবং আসলে পরীরা কি চায় না চায় সেটা আসলে আমাদের বোধগম্য হয় না, বা তারা আসলেই কি মানুষকে ভালোবাসতে চায় নাকি তাদেরকে নিয়ে ব্যবহার করতে চায়, এটা আসলে বোঝা যায় না। তো আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। আমার কাছে বিশেষ করে খুব ভালো লেগেছে ঘটনাটি। এরকম ঘটনা খুব কম আমাদের চ্যানেলে আসে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই মেগাবক্সকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।